জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। খুনি হাসিনা ও আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে না বলছে সার্জিস আলম। এরপর জানিয়ে দিব মে মাসে হতে পারে 2টি ঘূর্ণিঝড়। আরো জানিয়ে দিব সরকারকে ইসির মতামত সংস্কারের অনেক সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য নয়। আরো জানিয়ে দিব সার্জিসের বক্তব্যের সময় দুই পক্ষের হাতাহাতি, আহত 4। সর্বশেষ জানিয়ে দেব পুলিশের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। খুনি হাসিনা ও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারে না বলছে সার্জিস। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, খুনি ফ্যাসিস্ট হাসিনা ও তার দল আওয়ামী লীগের সব সন্ত্রাসীদের নিয়ে গণহত্যা হয়েছে। আমরা তাদের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে দাঁড়িয়েছি। আওয়ামী লীগ শুধু পিলখানা হত্যাকাণ্ড নয়, শুধুমাত্র হেফাজতের মাহফিলে হত্যাকাণ্ড নয়, শুধুমাত্র 24 জুলাই হাজারের অধিক ভাই বোনকে খুন করেনি, বরং আওয়ামী লীগ নির্বিচারের নামে বেনামে অসংখ্য মানুষকে গুম খুন করেছে। তিনি বলেন, খুনি হাসিনা ও তার সন্ত্রাসী প্ল্যাটফর্ম আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারে না। আওয়ামী লীগ শুধু রক্তের উপর দাঁড়িয়েছিল, ব্যাপারটি এমন নয়। গোটা দেশের জেলার নাম ধরে, ব্যক্তির নাম ধরে, দলের নাম ধরে বৈষম্য করেছে। বুধবার বিকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে জেলা এনসিপি আয়োজিত গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সমাবেশে সার্জিস আলম এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী দালালদের বিচারের আওতায় আনতে হবে। খুনিদের বিচার হওয়ার পূর্বে কিভাবে আওয়ামী লীগের নাম নেওয়া হয়? খুনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ দেশে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। এনসিপির কেন্দ্রীয় সংগঠক যুথি অরণ্য প্রীতির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদি, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম পলক, আব্দুল্লাহ আল মহিন, নাজমুল হক, জেলা সংগঠক আহমেদ সাব্বির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা সদস্য সচিব সাকিব খান, ওয়ারিয়র্স জুলাইয়ের আহ্বায়ক মোহাম্মদ মুশফিক, শহীদ সেলিম মাস্টারের ভাই উজ্জ্বল হোসেন ও জোনায়েদ আহমেদ রাতুলের ভগ্নিপতি আমির হামজা প্রমুখ। সমাবেশ শেষে সার্জিস আলমের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মে মাসে হতে পারে 2টি ঘূর্ণিঝড়। এপ্রিলকে সবচেয়ে উষ্ণতম মাস বলা হলেও এবারের গরম তেমন দাপট দেখায়নি। তবে মে মাসের থার্মোমিটারের পারদ উঠে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে এই মাসে 1 থেকে 2টি ঘূর্ণিঝড় হতে পারে। বুধবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক SM কামরুল হাসানের সই করা 1 মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। SM কামরুল হাসান জানান, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া এ মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে 1 থেকে 2টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশে 2 থেকে 3 বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং 3 থেকে 5 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে। তীব্র তাপপ্রবাহের আভাস দিয়ে তিনি জানান, দেশের কোথাও কোথাও 1 থেকে 3টি মৃদু ও মাঝারি এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এই আবহাওয়াবিদ বলেন, মে মাসে দেশের প্রধান নদ ও নদীর সমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ অঞ্চলের নদীসমূহের পানির সমতল সময় বিশেষ বাড়তে পারে। এদিকে আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকান বা বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকান বা বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সংস্কারের অনেক সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য নয় বলছে সরকারকে ইসির মতামত। নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাবের অনেকগুলো এখনই বাস্তবায়নযোগ্য নয় বলে সরকারকে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের মূল আইন, গণপ্রতিনিধিত্ব আদেশে কয়েকটি সংশোধনীয় রয়েছে। যেসব প্রস্তাবের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা আছে সেগুলোর বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন। রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হলে ইসি তা বাস্তবায়ন করবে। তবে 10 থেকে 12টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ ও আইন মন্ত্রণালয়ে এ মতামত পাঠানো হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের মধ্য থেকে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর বিষয়ে মতামত চেয়ে সরকারের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে ইসি তার এই অবস্থান জানিয়েছে। সরকারের কাছে ইসির মতামত পাঠানোর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। জানা গেছে, ইসির মতামতে আরপিওতে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যায় সশস্ত্র বাহিনী শব্দযুক্তের প্রস্তাব এখনই বাস্তবায়নযোগ্য বলে জানানো হয়েছে। সশস্ত্র বাহিনী যুক্ত হলে সেনাবাহিনী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর মতো মোতায়েন করা যাবে। বেশ কিছু সংস্কার প্রস্তাব রাজনৈতিক সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে কমিশন।
এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে চার্জশিট দাখিল হওয়ার পরই তাকে নির্বাচনে অযোগ্য করার প্রস্তাব, জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিচার কার্যক্রম আইসিটিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চলমান, ওই সুপারিশ বাস্তবায়ন হলে চার্জশিটভুক্তরা নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন। একইভাবে আদালত কর্তৃক ফেরারিদের অযোগ্য করার বিধানেও একই মত দিয়েছে। পলাতক নেতাদের নির্বাচনে অযোগ্য করতে এই সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া ব্যালট পেপারে নিরাপত্তা স্টিকার রাখার বিধান যুক্তের প্রস্তাব আগামী নির্বাচনের আগে বাস্তবায়নযোগ্য নয় বলে সরকারকে জানিয়েছে ইসি। সার্জিসের বক্তব্যের সময় দুই পক্ষের হাতাহাতি, আহত 4। বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে বুধবার বিকালে জাতীয় নাগরিক পার্টির এনসিপি পূর্ব ঘোষিত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত 4 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ছুরিকাহত। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বক্তব্য রাখার সময় এই ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, আহতদের মধ্যে একজন ছুরিকাঘাত রয়েছেন। আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একাংশের নেতাকর্মীরা হলেন বগুড়া শহরের উত্তর চেলেপাড়ার জাকির হোসেনের ছেলে জোনায়েদ হোসেন, শহরের বৃন্দাবন পাড়ার মৃত মোকাব্বের হোসেন বাদরের ছেলে তাহমিদ হোসেন, গাবতলীর হাটফুল বাড়ির শালুকগাড়ির মাইনুল ইসলামের ছেলে রিয়াদ হাসান ও গাবতলীর পদ্মাপাড়ার মৃত তানজিবুলের ছেলে মোহাম্মদ তাওহিদ। এদের মধ্যে জোনায়েদদের নিতম্বে 3টি ও হাতে 2টি ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয়রা জানান, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জেলা এনসিপি বুধবার বিকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি দেয়। এনসিপির জেলা সংগঠক আহমেদ সাব্বির তাদের কর্মসূচি সফল করতে এ ব্যাপারে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমন্ত্রণ জানান। পুলিশের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির তুলনায় বর্তমানে পুলিশের সামর্থ্য, মনোবল ও বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সঙ্গে সাক্ষাৎকারে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রসঙ্গে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমে উন্নতি হচ্ছে, তবে এটি আরো উন্নতির সুযোগ রয়েছে। আমরা এ ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সুযোগ নেই, বরং দিন দিন এটির উন্নতি ঘটবে বলে আমি আশা করছি। পুলিশের সামর্থ্য গ্রহণযোগ্যতার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত 5 আগস্ট পরবর্তী পরিস্থিতির তুলনায় বর্তমানে পুলিশের সামর্থ্য, মনোবল ও বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে। এ সময় তিনি আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনায় জাপানের সহায়তা কামনা করেন। তাছাড়া তিনি নৌ পুলিশ ও কোস্ট গার্ডকে পেট্রোল ভেসেল ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা এবং অধিক সংখ্যক পুলিশ সদস্যকে জাপানে উন্নত প্রশিক্ষণে প্রেরণের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, জাপান বাংলাদেশের উন্নয়নে অন্যতম প্রধান অংশীদার ও পরীক্ষিত বন্ধু। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার মাধ্যমে দেশটি বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করে আসছে।